আজ আমরা একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের যে তৃতীয় অধ্যায় সরকারের বিভিন্ন রূপ তার 4 নম্বর ক্লাস করব। এর আগের ক্লাসগুলোই আমরা সরকারের বিভিন্ন ধরনের রূপ দেখেছিলাম একটা ক্লাসের মধ্যে, আর একটাই দেখেছি গণতন্ত্র, আর একটাই দেখেছি কর্তৃত্ববাদ কি। আজকে 4 নম্বর ক্লাস, ওখানে আমরা দেখব সর্বাত্মকবাদ বা সর্বনিয়ন্ত্রণবাদ বা সর্বগ্রাসীবাদ। এটা একই জিনিস, বিভিন্ন নাম, ঠিক আছে। যার ইংরেজি নাম হচ্ছে টোটালিটেরিয়ান বা টোটালিটেরিয়ানিজম, ঠিক আছে। যাই হোক, তো চলো শুরু করা যাক। আর হ্যাঁ, শুরু করার আগে বলে রাখি, এখনো পর্যন্ত দা পলিটিগুরু ফ্যামিলিতে যদি যুক্ত না হয়ে থাকো, সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও, আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না। ওকে, তো আজকে কি থাকছে? তৃতীয় অধ্যায় সরকারের বিভিন্ন রূপ, দ্বিতীয় সেমিস্টার পার্ট 4, এবং মূল বিষয় সর্বাত্মকবাদ বা সর্বনিয়ন্ত্রণবাদ বা সর্বগ্রাসীবাদ। আমরা ক্লাস করাতে করাতে যেটাই বলি তুমি ধরে নেবে একটার কথাই বলছি, ঠিক আছে। তো আজকে আমাদের আলোচনার বিষয় বা গল্পের বিষয় কি? প্রথমেই দেখব সর্বনিয়ন্ত্রণবাদ কি জিনিস, ঠিক আছে। তারপরে দেখব সর্বনিয়ন্ত্রণবাদের বৈশিষ্ট্য, তারপরে দেখব এটার উদ্ভবের কারণ, সর্বনিয়ন্ত্রণবাদের প্রকারভেদ দেখব কত ধরনের হতে পারে, ঠিক আছে, বা বিভিন্ন রূপ বলতে পারো, ঠিক আছে। তারপরে দেখব সর্বনিয়ন্ত্রণবাদের দোষগুণ। দোষগুণ বলতে পক্ষে বিপক্ষেও বলা যেতে পারে, সুবিধা অসুবিধাও বলা যেতে পারে, একই জিনিস, ঠিক আছে। আর একটা কি, কর্তৃত্ববাদ ও সর্বনিয়ন্ত্রণবাদের মধ্যে পার্থক্য। দেখো, আমরা যদি কর্তৃত্ববাদের সঙ্গে সর্বনিয়ন্ত্রণবাদের পার্থক্য করি, যেহেতু আগের ক্লাসে আমরা গণতন্ত্র ও কর্তৃত্ববাদ এটার পার্থক্য দেখেছিলাম, তো এখানেও আমরা বার করে নিতে পারবো ওটা, ঠিক আছে, এবং ইভেন আমরা সেটা বুঝতেও পারবো, ঠিক আছে। তো আমরা সরাসরি পার্টিকুলার বিষয়টাই চলে যাই। সর্বনিয়ন্ত্রণবাদ, এর ইংরাজি কি? টোটালিটেরিয়ান, ঠিক আছে। তো এই সর্বনিয়ন্ত্রণবাদ বা সর্বগ্রাসীবাদ কি জিনিস? আমরা যদি এক কথায় বোঝানোর চেষ্টা করি, এটা একরকম বলতে পারো কর্তৃত্ববাদের একটা আপগ্রেডেড ভার্সন বা কর্তৃত্ববাদের একটা রূপ, ঠিক আছে, এটা আমরা বলতে পারি। আমরা আগের দিন কর্তৃত্ববাদ বলতে কি বুঝেছিলাম কমেন্ট করে একটু জানাও, ঠিক আছে। দেখো, কর্তৃত্ববাদে আমরা দেখেছিলাম রাজনৈতিক এবং কিছু সামাজিক বিষয়ের উপরে নিয়ন্ত্রণ আনে, তাই না, সরকার। কিন্তু এই সর্বাত্মকবাদ বা সর্বনিয়ন্ত্রণবাদে সরকার কি করে? ওই রাজনৈতিক বিষয়, অর্থনৈতিক বিষয় সহ ব্যক্তি জীবনে ঢুকে যায়, মানে সব কিছুর নিয়ন্ত্রণ নিজের মধ্যে নিয়ে আসে। নাগরিকের প্রতিদিনের জীবনযাপনকেও নিয়ন্ত্রণ করে। প্রতিদিনের জীবনযাপনে কি পড়ে? সকালে তুমি উঠে প্রেয়ার করছো, তাই না, পুজো করছো, বা কেউ নামাজ পড়ছে, তারপরে কি স্কুলে যাচ্ছে বা কলেজ যাচ্ছে, অর্থাৎ শিক্ষা গ্রহণ করছে, সে খাওয়া দাওয়া করছে, তার ড্রেস আপের বিষয়গুলো আসছে এখানে, তারপরে সে 3 বেলা কি খাচ্ছে, তারপরে কখন ঘুমাচ্ছে, সিনেমা দেখছে, এটসেট্রা এটসেট্রা। মানে সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করছে কে? সরকার। যখন এই রকম একটা সিচুয়েশন তৈরি হয় বা এই রকম একটা সরকার গঠন হয়ে যায়, তখন সেটাকে আমরা সর্বনিয়ন্ত্রণবাদী সরকার বলে থাকি, ঠিক আছে। বলছি, এটা এমন একটা রাজনৈতিক ব্যবস্থা যেখানে সরকার বা একটা শাসক, সেটা একজন হতে পারে বা একখানা দল হতে পারে, আমরা আগে যেরকম কর্তৃত্ববাদে দেখেছিলাম ঠিক ওই রকমই, কিন্তু এখানে এক্সট্রা কি, যে ব্যক্তি জীবনের নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে, মানে একেবারে ব্যক্তিগত। তোমার যে পার্সোনাল লাইফ বলে কিছু থাকছে না। অনেকটা বলতে পারো এই শাসক গার্লফ্রেন্ডের মতো। গার্লফ্রেন্ড কি করে? এই এই তুমি এই করবে না, তুমি ওই করবে না, তুমি এই করবে না, তুমি এটা করতে পারবে না, ঠিক আছে। সে যা বলবে, তুমি আমাকে এটা বলে করোনি, তোমাকে শাস্তি পেতে হবে, এরকম একটা ব্যাপার। ঠিক এই সর্বনিয়ন্ত্রণবাদী সরকারও এমনই করে, যে তার কথার বাইরে কেউ কিছু করতে পারবে না। আমরা উদাহরণ হিসেবে কিম জং উন, ওই যে উত্তর কোরিয়ার, তার কথা বলতে পারি। যেরকম তার মতো কেউ চুল কাটতে পারবে না, তার মতো চুল কাটলেই তোমাকে শাস্তি পেতে হবে, তার কথার বিরুদ্ধে গেলেই তোমাকে শাস্তি পেতে হবে। তুমি যদি তার কোনো স্টেপের বিরুদ্ধে কথা বলো, সে কোনো একটা স্টেপ নিয়েছে তার বিরুদ্ধে কথা বলো, তোমাকে কি শাস্তি পেতে হবে। এরকম একাধিক ঘটনা ঘটেছে। ইভেন ওই দেশে জিন্স পরা অ্যালাউ নেই, সে যেই মিডিয়াতে যা দেখাবে সেটাই দেখতে হবে। তুমি তোমার মন মতো ইউটিউব দেখতে পারবে না, তুমি তোমার মন মতো খেতে পারবে না। সে যা বলবে যে এই সকালে এটা খেতে হবে, এটাই খেতে হবে, ঠিক আছে। উম, তোমার চাকরি জীবনেও কন্ট্রোল করবে, তুমি কি কাজ করবে ওটার উপরে কন্ট্রোল করবে, এক কথায় সব কিছুর উপরে কন্ট্রোল করবে।
বোঝা গেল? এটাই হচ্ছে সর্বনিয়ন্ত্রণবাদ বা সর্বগ্রাসীবাদ, মানে সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করছে। ঠিক আছে, খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। আমরা আবারও বলি, এটা কর্তৃত্ববাদের থেকে কেন আলাদা। একই রকম মনে হলেও কর্তৃত্ববাদ শুধু রাজনৈতিক এবং অর্থনৈতিক এবং কিছু ক্ষেত্রে ব্যক্তি জীবনে ঢোকে। ঠিক আছে, এখানে কিছুটা নমনীয় রয়েছে, নমনীয় হতে পারে, কিন্তু সর্বনিয়ন্ত্রণবাদে কোনো নমনীয়তার ব্যাপার নেই, একেবারে চরম পর্যায়। মানে এটা একটা বলতে পারো ভয়ঙ্কর রূপ। ঠিক আছে, যেখানে কি হচ্ছে, ব্যক্তির কোনো রকম অধিকার থাকছে না। ক্লিয়ার? এবার আমরা নেক্সটে চলে যাই, যে এই যে সর্বনিয়ন্ত্রণবাদ যেটা রয়েছে এর বৈশিষ্ট্য। আমরা যে কোনো জিনিসের যখন বৈশিষ্ট্য জানি, দোষ গুণ জানি, তখনই আমরা সেটার সম্পর্কে আরো ভালো বুঝতে পারি, তাই না? তো চলো, বৈশিষ্ট্যের মধ্যে কি বলছে, সরকারি মতাদর্শের উপস্থিতি। দেখো, সরকারি মতাদর্শ বলতে যে সরকার থাকবে শুধু তার মতাদর্শই ওখানে উপস্থিত থাকবে। মানে ধরো একটা রাষ্ট্রে, ওই যে আমরা উত্তর কোরিয়ার কথাই যদি বলি, ওই উত্তর কোরিয়ার যে কিম জং উনের যে মতাদর্শ, সে যেই মতাদর্শ মেনে চলে সেই মতাদর্শের উপস্থিতি ওখানে রয়েছে, ওখানে অন্য কোনো মতাদর্শের উপস্থিতি নেই। ঠিক আছে, অর্থাৎ কি নেই বলতে কি ওখানে কেউ জানে না ওটা, এমন নয়, সে সেখানে সেই মতাদর্শের হতেই দেয়নি। মানে কিছু সময় যদি এরকম হয়ে থাকে যে এই গণতন্ত্রের একটা মতাদর্শ এসছে এখানে, সে সেটাকে বাদ দিয়ে দিয়েছে, তাকে দাবিয়ে দিয়েছে, তার বল প্রয়োগ করে সে সেটাকে নষ্ট করে দিয়েছে। এক কথায় বিরোধীর কণ্ঠস্বর পুরো বন্ধ করে দেয়। একটা মাত্র মতাদর্শ সেই এলাকায় বা সেই রাষ্ট্রে প্রচলিত থাকবে, যেটা সেই সরকার মানবে। ঠিক আছে, আমি সাপোজ আমি একজন সরকার, আমি কোনো একটা মতাদর্শ, কোনো একটা চিন্তা ভাবনার অনুসারী। ঠিক আছে, আমরা উদাহরণ হিসেবে যদি বলি, আমরা প্লেটো বা অ্যারিস্টটলের মতাদর্শের যদি অনুসারী হয়, আমি অন্য কারো কথা শুনবো না, আমি মার্ক্সবাদী চিন্তাধারাই মানবো না, আমি শুধু প্লেটো যা বলছে, অ্যারিস্টটল যা বলছে সেটাই মানবো। এবং আমি অন্যকে ফোর্স করব যে না, তোমাকেও এই প্লেটোর কথা শুনতে হবে, বা আমরা যেই মতাদর্শ মানছি সেই মতাদর্শ মানতে হবে। ধরো কোনো একটা রাষ্ট্র রয়েছে, সেই রাষ্ট্রে কোনো একটা পার্টিকুলার ধর্ম রয়েছে, ধরে নিলাম এক্স ধর্ম রয়েছে, সেই ধর্মের মতাদর্শের শাসক, অর্থাৎ সেই ধর্মটা মেনে চলে, ঠিক আছে, ওই শাসকটা তখন কি করবে, অন্যান্য যে নাগরিক রয়েছে তাদেরকে বাধ্য করবে যে আমার ধর্মের এটা মেনে চলতে হবে, আমি যেহেতু এটা মানি তোমাকেও মানতে হবে। ঠিক আছে, আমরা বলছিলাম যে ব্যক্তি জীবনকে খুব নিয়ন্ত্রণ করে। ওই যে সকালে তুমি কি করবে, মানে সকালে তুমি প্রেয়ার বা পুজো করবে কিনা, সেই পুজোটা কি হবে, তুমি কি নামাজ পড়বে, নাকি তুমি একটা মূর্তির সামনে পুজো করবে, নাকি তুমি গুরুদ্বারে যাবে, তাই না, নাকি তুমি চার্চে যাবে, সেটাও ঠিক করে দেবে কে, রাষ্ট্র। ঠিক আছে, যেরকম আমরা উদাহরণ হিসেবে চায়নার কথা বলতে পারি, চায়নাতে কোনো পাবলিকলি মানে অধিকার নেই কিসের, ধর্মটাকে প্র্যাকটিস করার। ঠিক আছে, সে প্রাইভেট বিষয়, এটা এটা তুমি ঘরের মধ্যে ধর্ম পালন করতে পারো, কিন্তু পাবলিকলি করতে পারবে না। যেরকম আমাদের ভারতবর্ষে কি হয় যে রাস্তায় যে কেউ নামাজ পড়তে পারে, আমরা রাস্তায় যে যে কেউ গিয়ে জয় মাতা দি বলে উঠতে পারি, তাই না, যা খুশি করতে পারি আমরা একরকম। কিন্তু যদি এটা আটকানো হয় তখন সেটা সর্বনিয়ন্ত্রণবাদের মধ্যে পড়ে যায়, তাই না, একরকম। যাই হোক, নেক্সট কি বলছে, দমনপীড়ন ও নজরদারিমূলক ব্যবস্থা গ্রহণ, অর্থাৎ ওই যে বললাম নিয়ন্ত্রণ করে, এবং তোমার ব্যক্তি জীবনের উপরে একরকম সিসিটিভি ক্যামেরার মতো হয়, লেগে থাকে। ঠিক আছে, ওই যে পাড়ার কাকিমাদের মতো দেখে তুমি কি করছো, সে সমস্ত কিছু, যেরকম গণতান্ত্রিক ব্যবস্থায় তোমার ঘরের মধ্যে সে নিয়ন্ত্রণ আনতে পারবে না, সে ঘরের মধ্যে ঢুকে দেখতে পারবে না তোমার কি আছে, রাইট টু প্রাইভেসি অ্যাক্ট রয়েছে, তাই না, তোমার সিকিউরিটির ব্যাপার রয়েছে। সেটা আমাদের গণতান্ত্রিক রাষ্ট্রে হতে পারে যে না, ওর প্রাইভেসির ব্যাপার রয়েছে, ওর অধিকার রয়েছে, প্রাইভেসির অধিকার রয়েছে, কিন্তু এই সর্বনিয়ন্ত্রণবাদে সেই ব্যাপারটা নেই, সে তোমার ঘরের মধ্যে গিয়ে তুমি কি করছো দেখবে, এরকম একটা ব্যাপার। বোঝা গেল? এক কথায় সেই পাড়ার কাকিমারা যেরকম সেই উঁকি মেরে দেখে সিসিটিভির মতো, সেই রকম পুরোপুরি নিয়ন্ত্রণ। এবং তুমি যদি তার নির্দেশ না মানো তোমার ঘরের মধ্যেও, তবেও তোমাকে শাস্তি পেতে হবে। ঠিক আছে, সংগঠিতকরণ ও গণ অংশগ্রহণ।
এর মাধ্যমে কি বোঝাতে চাইছে? এর মাধ্যমে বোঝাতে চাইছে যে এই যে ধরো রাষ্ট্রের মধ্যে যত সংগঠন, মানে সরকারের নিয়ন্ত্রণে যত সংগঠন রয়েছে, যা রয়েছে, যত সংগঠন রয়েছে, যার কোনো ক্লাব রয়েছে, কোনো শ্রমিক সংগঠন রয়েছে, যাই রয়েছে, সেগুলো সরকারের আন্ডারেই থাকবে, ঠিক আছে? এবং সেখানে জনগণের জোর করে যোগদান করতে বাধ্য করা হয়, এবং যখন জোর করে বাধ্য করা হচ্ছে তখন যোগদান করছে, এবং সে এটা প্রচার করতে পারছে যে না দেখো আমার জনগণের অনেক সমর্থন রয়েছে, ঠিক আছে? এরকম হয়, তোমার ওই উত্তর কোরিয়াতে হয় যে ওরা এইভাবে জনগণকে নিয়ে আসে, বিভিন্ন অনুষ্ঠান করে, করে এক জায়গায় আনে, আর নিজেকে সর্বে সর্বা প্রমাণ করে। এই যে যারা এই মেন্টালিটির হয় যে আমি সবকিছু নিয়ন্ত্রণ করব, তারা নিজেদেরকে একরকম গড মনে করে, ভগবান মনে করে, সৃষ্টিকর্তা মনে করে। তারা মনে করে তাদের উপরে আর কিছু নেই। বোঝা গেল? যাই হোক, নেক্সট কি বলছে? সীমিত ব্যক্তি স্বাধীনতা। সীমিত নয়, একেবারেই স্বাধীনতা থাকে না। আমরা কি বলছি? সে কি খাচ্ছে, কি পড়ছে, কি দেখছে, ইভেন চিন্তা ভাবনার উপরেও কন্ট্রোল আনার চেষ্টা করে। তুমি কি ভাবছো, তুমি তোমার, যেরকম আমাদের গণতান্ত্রিক রাষ্ট্রের ক্ষেত্রে কি হয়, আমরা কি ভাবছি এটা সরকার দেখার দরকার নেই, সরকার দেখবেও না, দেখতে যাওয়া উচিত নয়, ঠিক আছে? কিন্তু এই সর্বনিয়ন্ত্রণবাদী সরকার যেখানে থাকবে, সেখানে জনগণ যাতে জনগণ সেটাই ভাববে যেটা রাষ্ট্র বলবে। রা- জনগণ তার বাইরে ভাবতেই পারবে না, অর্থাৎ ভাবলে শাস্তি পেতে হবে তাকে, এমন নয় ভাবতে পারবে না, ঠিক আছে? লুকিয়ে লুকিয়ে যদি ভেবে নেয়, রাষ্ট্র যদি জানতে পারে কোনো রকম ভাবে, তাহলে তোমাকে শাস্তি পেতে হবে, এরকম একটা ব্যবস্থা হচ্ছে সর্বনিয়ন্ত্রণবাদী ব্যবস্থার মধ্যে আছে, ঠিক আছে? যাই হোক, হিংস্রতা এবং রাষ্ট্রীয় সন্ত্রাস। এই যে আহ, সন্ত্রাস বলতে আমরা কি বুঝি? আমরা সন্ত্রাসবাদী বলতে আমরা সাধারণত পাকিস্তানিদেরকে বুঝি, যারা এসে কি করে এখানে ওই বোমা ফাটিয়ে দিচ্ছে, তারপরে গুলি মেরে মানুষ মেরে দিচ্ছে, এরকম, তাই না? এখানেও রাষ্ট্রের মধ্যেও এরকম কিছু গুন্ডা, ঠিক আছে, ডাকাত, এদেরকে আমরা বলতে পারি, তাই না? মস্তান, নেতা, সরি নেতা বলে ফেললাম, ভুলবশত সত্যি কথা বেরিয়ে গেছে। যাই হোক, আহ মানে এই যে বিষয়গুলো, বা সরি, এরা কি, এদেরকে কাজে লাগাচ্ছে গুন্ডা, তাই না? কাজে লাগিয়ে কি করছে? তোমাদের, আমাদের সাধারণ জনগণকে ভয় দেখানোর চেষ্টা করছে, ঠিক আছে? এবং হিংস্রতা ছড়াচ্ছে, লড়াই বাঁধানোর চেষ্টা করছে, নিজেদের মধ্যে লড়াই। আমি, তোমার বাড়ি ধরো খুব ভালো মতো রয়েছে, ঠিক আছে, খুব ভালো শান্তিতে পুরো পরিবার জয়েন্ট ফ্যামিলি এক জায়গায় রয়েছে, আমি গিয়ে যদি তোমাদের মধ্যে বিভেদ ঘটিয়ে দিতে পারি, তোমাদের ওই যে শক্তিশালী যে পরিবারটা ছিল সেটা দুর্বল হয়ে যাবে খুব সহজে, তাই না? তখন আমি গিয়ে তোমাদেরকে যা বলবো সেটাই শুনবে, জানিস এই ওই বলেছে, ও ওই বলেছে, তাই না? এইভাবেও মানে একরকম এই যে সর্বনিয়ন্ত্রণ বা সরকার রয়েছে, তারা কাজ করে থাকে, ঠিক আছে? নেক্সট কি বলছে? জনগণের সম্মতি আদায়ের বল প্রয়োগ। বলছে জনগণকে বল প্রয়োগ করা হয়, তাকে ভয় দেখানো হয়, বা তার উপরে অত্যাচার করা হয়। দেখো, কর্তৃত্ববাদে কিছু ক্ষেত্রে ভয় দেখানো হচ্ছে, এবং কিছু ক্ষেত্রে যে বল প্রয়োগ করা হচ্ছে, কিন্তু এই যে পার্টিকুলার সর্বনিয়ন্ত্রণবাদী যে ব্যবস্থা, এখানে পুরোপুরি কোনো দয়া মায়া নেই, তোমাকে মানতেই হবে, ঠিক আছে? তুমি না মানলে শেষ, এরকম একটা ব্যবস্থা করে দেওয়া হয়। আহ শুধুমাত্র কি, তুমি আমাকে সমর্থন করো, আমি যা করব তাতেই হ্যাঁতে হ্যাঁ মেলাও, ঠিক আছে? যদি হ্যাঁতে হ্যাঁ না মেলাও, তাহলে তবে ওই গার্লফ্রেন্ডের মতো ব্রেকআপ করে দেবো। ব্রেকআপ বলতে জীবন থেকে শেষ করে দেবো, ঠিক আছে? অথবা জেলে ভরে রেখে দেবো। যাই হোক, তারপরে অর্থনীতির কেন্দ্রীভূত নিয়ন্ত্রণ। ইভেন এই যে সর্বনিয়ন্ত্রণবাদী শাসক বা সরকার, তারা অর্থনীতিটাকেও নিজেরা কন্ট্রোল করে, কোনো জনগণ সেটা করতে পারে না, জনগণের সেরকম কোনো অধিকারই নেই, ঠিক আছে? যাই হোক, গণমাধ্যমগুলির উপর নিয়ন্ত্রণ। গণমাধ্যম, ওই যে দেখো, গণমাধ্যম যেরকম, গণমাধ্যম বলতে আমরা কি বুঝি? সোশ্যাল মিডিয়া, টিভি, নিউজ চ্যানেল, তারপরে ইভেন ওই যে নিউজ পেপারগুলোকেও আমরা বলতে পারি। এই যে গণমাধ্যম কি করে? মানুষের মধ্যে ছড়িয়ে দেয় বিভিন্ন খবর, তাই না? বলছে এই গণমাধ্যমকে কন্ট্রোলে আনে এই সরকার, কি তার বিরুদ্ধে কিছু দেখায় না পার্টিকুলার, মানে ওই চ্যানেলে বলতে পারো, ঠিক আছে? তার পক্ষে, তার নিয়ে শুধু ভালো ভালো কথা বলে,
অনেকটা এটা সেই নীতি যে তুমি তোমার বেস্ট ফ্রেন্ডকে বলছো তুই ওর কাছে গিয়ে শুধু ভালো কথা বলবি, ঠিক আছে, তাহলে ও আমার প্রতি ইমপ্রেস হবে। তো এই ব্যাপারটাই কি করে এই সরকার ইউজ করে গণমাধ্যমের দ্বারা, গণমাধ্যমকে বলে ওর কাছে শুধু ভালোগুলো বলবে, ঠিক আছে, আর খারাপগুলো লুকিয়ে যাবে। আর যদি ভুলবশত বলে ভালো, শেষ, তোমাকেও আমি শেষ করে দেবো। বোঝা গেল? ক্লিয়ার? নেক্সট কি বলছে, সমাজের উপরে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ। অর্থাৎ দেখো, গণতান্ত্রিক ব্যবস্থায় সমাজের কিছু ক্ষেত্রে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ থাকে, সব ক্ষেত্রে নয়। কিন্তু এখানে এই সর্বনিয়ন্ত্রণবাদী সরকার যেখানে থাকে, সেই জায়গায় কি পুরোপুরি সমাজের জনগণের মানে জনসমাজের মধ্যে মানে সব জায়গায় রাষ্ট্র নিয়ন্ত্রণ করবে। এমন কোনো জায়গা নেই যেখানে রাষ্ট্র নিয়ন্ত্রণ করতে পারবে না। বললাম না যে মানুষের ব্যক্তি জীবন, তার নিজের পার্সোনাল লাইফের মধ্যে ইন্টারফেয়ার করছে রাষ্ট্র, সেখানে তো সমাজ, বোঝাই যাচ্ছে। একদলীয় আধিপত্য, একটাই দল থাকবে, অন্য কোনো দলকে উঠতেই দেবে না, বা যদি থাকে সেগুলোকেও নষ্ট করে দেবে। আমরা বলেছিলাম কর্তৃত্ববাদের এই চিন্তাধারা ছিল, ঠিক তাই না? এটা যেহেতু আপগ্রেডেড ভার্সন, তো এখানেও তো থাকবে। এবং তারা শুধুমাত্র তার মতাদর্শের, অর্থাৎ সেই সরকারের মতাদর্শ যা, সেই মতাদর্শের বিশ্বাসী দলগুলোকেই রাখবে। আর শুধু তার দলই থাকবে, এক কথায় ওই তার মতাদর্শের যদি দল থাকতো তাহলে তো তার সঙ্গে যুক্ত হয়ে যেত, তাই না? আলাদা তো থাকে না। একই মতাদর্শের তো দুখানা দল থাকতে পারে না, তারা এক জায়গায় হয়ে যাবে, তাই না? তো শুধুমাত্র তার দলকেই রাখবে, অন্য কোনো দলকে, অন্য কোনো মতাদর্শের বিশ্বাসী তাকে রাখবে না। বিরোধী দল তো রাখবে না, রাখলে অনেক ক্ষতি, তাই না? যাই হোক, আমরা তাহলে বৈশিষ্ট্য দেখলাম, সর্বনিয়ন্ত্রণবাদ দেখলাম। আচ্ছা, আমি একটা কথা বললাম যে সর্বনিয়ন্ত্রণের একটা উদাহরণ দিলাম, সেটা হচ্ছে কিম জং উন, তাই না? এছাড়া আর কি উদাহরণ দেওয়া যেতে পারে? আমরা হিটলারের কথা বলতে পারি, জার্মানিতে পুরো সম্পূর্ণ নিয়ন্ত্রণ এনেছিল। তারপরে হচ্ছে ইতালির মুসোলিনির কথা বলতে পারি। দেখো, অ্যাকচুয়ালি এই যে সর্বনিয়ন্ত্রণবাদ ধারণা, এটা কিন্তু পুরনো ধারণা নয়, খুব নতুন, এই 1920-21-এর দিকে তৈরি হয়েছে এই ধারণাটি। কার হাত ধরে জানো? এই ইতালির মুসোলিনির হাত ধরে। সেই সর্বপ্রথম এই শব্দটা ইউজ করে, টোটালিটেরিয়ান, ঠিক আছে। যাই হোক, নেক্সট আমরা চলে যাই সর্বনিয়ন্ত্রণবাদের উদ্ভবের কারণ। দেখো, এই যে সর্বনিয়ন্ত্রণবাদের উদ্ভব অ্যাকচুয়ালি সেই কর্তৃত্ববাদের উদ্ভবের মতোই। কি কারণে হচ্ছে? যেরকম রাজনৈতিক মেরুকরণের কথা বলা হচ্ছে, রাজনৈতিক ক্ষেত্রে বিভিন্ন মতাদর্শের যে রয়েছে, একটা রাষ্ট্রে বিভিন্ন মতাদর্শের রাজনৈতিক চিন্তা ভাবনা থাকতে পারে, তাই না? সে শুধু তার চিন্তা ভাবনাকে একদিকে আনছে আর বাকি চিন্তা ভাবনাগুলোকে খারাপ বলছে, করে কি বিভেদ ঘটিয়ে দিচ্ছে। বা ধর্মের মধ্যে দু তিনটে ধর্মের মধ্যে বিভেদ ঘটিয়ে দিচ্ছে, দিয়ে সে একটা ধর্মকে অনেক বড় করে দেখাচ্ছে, বা একটা রাজনৈতিক মতবাদকে অনেক বড় করে দেখাচ্ছে, এবং সে সেই ধর্মকে যে প্রোটেক্ট করবে এই আশা দিয়ে মানুষের কাছ থেকে কি সমর্থন আদায় করে নিচ্ছে, নিয়ে সে ক্ষমতা দখল করে নিচ্ছে, এবং তারপরে সে আস্তে আস্তে তার কর্তৃত্ব ফলাচ্ছে, এবং আস্তে আস্তে পুরো নিয়ন্ত্রণ নিজের হাতের মুঠোয় নিয়ে নিচ্ছে। ক্লিয়ার? নেক্সট কি বলছে, বাহ্যিক সমর্থন, এখানে বানানটা ভুল রয়েছে, সমর্থন হবে, ঠিক আছে, সমর্থন নয়, সমর্থন। অর্থাৎ ওই যে বললাম না, মিডিয়ার মাধ্যমে দেখাচ্ছে যে বাইরের যে রাষ্ট্রগুলো রয়েছে, শক্তিশালী রাষ্ট্র, তারা আমাকে সাপোর্ট করছে, এই দেখো আমি তার সঙ্গে হাত মেলাচ্ছি, এই দেখো আমার তার সঙ্গে কত ভালো বন্ধুত্ব, এই দেখো আমার ওই দেশ অস্ত্র দিচ্ছে, প্লেন দিচ্ছে, এটসেট্রা এটসেট্রা। তারা আমার এখানে এসে খাওয়া দাওয়া করছে, আমি তাদের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করছি, এই যে ব্যাপারটা। ক্লিয়ার? আশা করছি ক্লিয়ার হয়েছে, তাই না? নেক্সট কি বলছে, বিস্তারবাদী মনোভাব। বিস্তারবাদী মনোভাব বলতে ওই যে সাম্রাজ্যবাদী একটা মনোভাব থাকে শাসকের মধ্যে, ঠিক আছে। সে কি করে, নতুন নতুন মানে কি বলবো, ভূখণ্ড নিজের রাষ্ট্রের আন্ডারে নিয়ে কি করতে চায়, নিজেকে একরকম ক্ষমতাশালী হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। এবং তারা কি করে, নতুন সাম্রাজ্য বিস্তারের জন্য বা এই মনোভাব নিয়ে তারা একটা শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করে, ঠিক আছে। যাই হোক, নেক্সট হচ্ছে পরিচিতি রাজনীতি। এবং এই যে সর্বত্রবাদী যে শাসকরা থাকে, তারা একরকম পরিচিতি রাজনীতি খেলে, যে আমার জাতি, অর্থাৎ জাতি সংস্কৃতি এইসব নিয়ে খেলা করে, যে আমার জাতি শ্রেষ্ঠ,
ঠিক আছে, বিভিন্ন জাতির মধ্যে লড়াই বাঁধিয়ে দেয় এবং দেখো আমি হচ্ছি তোমার ধর্মের মানুষ, আমি তোমার সংস্কৃতি পালন করি, তো আমাকে ভোট দাও। আর ওই যে ও যে আছে আমার বিপরীতে, সে হচ্ছে অন্য ধর্মের, অন্য লোক, অন্য দেশের, এরকম। বোঝা যাচ্ছে? ওই যে আমি তোর গ্রামের ছেলে, তুই আমাকে হেল্প করবি না? ওই ছেলেটারে হেল্প করবি যে কিনা সেই অনেক দূরে বাড়ি তোর থেকে, তাই না? অন্য জেলায় বাড়ি, ওকে হেল্প করবি? হতে পারে আমি পাপী, ঠিক আছে, আমি ভুল কাজ করছি, তারপরেও তোর কি উচিত? হেল্প করা, তাই না? ঠিক এইরকম বলতে চাই। বোঝা গেল? যে তারা এই রকম খেলা করে যে নিজের পরিচয়, তার সংস্কৃতি, তারপরে ধর্ম, এগুলোকে তুলে আনে। ক্লিয়ার? নেক্সট কি বলছে? সম্মোহনী নেতৃত্ব। সম্মোহনী, এক কথায় সম্মোহন করে দেয় জনগণকে। দেখা গেল খুব দুরবস্থায় রয়েছে রাষ্ট্র, সেই সময় কোনো একজন ব্যক্তি এসে বা বলতে পারো উদ্ধারকারী, ত্রাণ বিতরণকারী লোক হিসেবে আসলো, আমি তোমাদেরকে হেল্প করব, তোমাদেরকে উদ্ধার করব। ব্রেকআপের পর হয় না যে কোনো একজন ফ্রেন্ড এসে তোমাকে সান্ত্বনা দেয়, কিছুদিন পর দেখা যায় তার সঙ্গেই আবার রিলেশন এসছে, তাই না? ঠিক এইরকম এখানেও সেই সিচুয়েশনটা ভাবো তুমি, যে সেই সময় তোমাকে সম্মান করে নেয়। ও, এই ছেলেটা তো খুব ভালো, এ তো আগে আসেনি জীবনে, কেন আসেনি, তাই না? তো এই শাসক তো সেই ভালো, ইনি আমাদেরকে উদ্ধার করছে, অর্থনৈতিক দিক থেকে বিপদে পড়েছি সেখানে উদ্ধার করছে আমাকে, বিভিন্ন একটা রাজনৈতিক বিশৃঙ্খলার মধ্যে আমাদের রাষ্ট্র ছিল, সেখান থেকে উদ্ধার করছে। এইভাবেও একরকম সর্বনিয়ন্ত্রণবাদ শাসকের উদ্ভব ঘটতে পারে। ঠিক আছে, ক্লিয়ার আশা করছি। নেক্সট আমরা চলে যাব সর্বনিয়ন্ত্রণবাদের প্রকারভেদ। অনেক ধরনের বলেছে, বিভিন্ন রূপ দিয়েছে, কিন্তু আমরা তিনখানা রূপ নিয়ে কথা বলবো। এক হচ্ছে ফ্যাসিবাদী বা সর্বাত্মকবাদ, ধর্মভিত্তিক সর্বাত্মকবাদ, আর একটা হচ্ছে কমিউনিস্ট সর্বাত্মকবাদ। ক্লিয়ার? এখন ফ্যাসিবাদী সর্বাত্মকবাদ জিনিসটি কি? দেখো, ফ্যাসিবাদী সর্বাত্মকবাদ বলেছে, তাই না? আমরা এমন এক ফ্যাসিবাদী সর্বাত্মকবাদ বলতে এমন একটা শাসন ব্যবস্থাকে বুঝি যেখানে একজন শাসক থাকবে এবং সে পুরোটাকে নিয়ন্ত্রণ করবে। যেরকম উদাহরণ হিসেবে হিটলার এবং মুসোলিনির কথা আমরা বলতে পারি। ঠিক আছে, যেরকম হিটলার জার্মানিতে কি করেছিল, তারা পুরো বিষয়টাকে নিয়ন্ত্রণ করেছিল, সেখানকার জনগণের ব্যক্তিগত জীবনকেও নিয়ন্ত্রণ করেছিল এবং সেখানে কি নিয়ে খেলেছিল? ওই যে সংস্কৃতি, নিজের জাতি, নিজের জাতিকে শ্রেষ্ঠ প্রমাণ করা, এরকম একটা খেলা খেলেছিল সে। খেলে কি করেছিল? অন্য যে ইহুদি জাতি তাদের বিরোধিতা করেছিল, তাদেরকে মারা শুরু করেছিল, তাই না? একরকম উগ্র জাতীয়তাবাদী ধারণা এনেছিল। আর একটা কি, মুসোলিনির কথা বললাম, ইতালির, সে তো ভাবতই যে রাষ্ট্রের উপরে কেউ হতে পারে না, সমস্ত কিছু রাষ্ট্রের জন্য। বলছে রাষ্ট্রের জন্য জনগণ নয়, সরি, জনগণের জন্য রাষ্ট্র নয়, রাষ্ট্রের জন্য হচ্ছে জনগণ, এটা সে ভাবতো। ক্লিয়ার? ধর্মভিত্তিক না, ধর্মভিত্তিক বলতে শুধুমাত্র কোনো একটা পার্টিকুলার ধর্মকে কেন্দ্র করে যখন সর্বনিয়ন্ত্রণবাদ গড়ে ওঠে, অর্থাৎ যেই শাসনগুলো যে ধর্মের উপরে ভিত্তি করে গড়ে ওঠে, তারা কি প্রচার করে? তারা জনগণের উপরে তাদের নিয়ন্ত্রণ খাটানোর জন্য কি করে? বলে আমি হচ্ছে ঈশ্বরের দূত, তাই না? আমার উপরে আর কেউ নেই, ঈশ্বর আমাকে পাঠিয়েছে বা আমি ঈশ্বর, এরকম একটা বলতে চাই। এবং বিভিন্ন ধর্মীয় রীতিনীতির মাধ্যমে জনগণের পার্সোনাল লাইফে পর্যন্ত কন্ট্রোল করে। অর্থনীতি, রাজনীতি তো কন্ট্রোল করছেই, সঙ্গে পার্সোনাল লাইফটাকেও কন্ট্রোল করছে ওই ধর্মীয় রীতিনীতির মাধ্যমে। ঠিক আছে, এখন আমরা উদাহরণ হিসেবে কাদের কথা বলতে পারি? যেরকম আফগানিস্তানের তালিবানি শাসন যে রয়েছে, তারপরে হচ্ছে ইরানের আয়াতুল্লাহর যে শাসন রয়েছে, সেগুলোর উদাহরণ হিসেবে সেগুলোকে আমরা বলতে পারি। আরেকটা হচ্ছে কমিউনিস্ট সর্বাত্মকবাদ, অর্থাৎ এই যে কমিউনিস্ট ভাবধারা, অর্থাৎ ওই যে মার্ক্সবাদী ভাবধারাকে সামনে রেখে ক্ষমতায় এসে তারপরে সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করা, এই যে ব্যাপারটাকে আমরা বলতে পারি কমিউনিস্ট সর্বনিয়ন্ত্রণবাদ। ঠিক আছে, বা সর্বাত্মকবাদ, একই জিনিস আমরা বলেছিলাম। তো এই যে কমিউনিস্ট ভাবধারার মাধ্যমে একটা সমাজতান্ত্রিক রাষ্ট্র গঠন করার চেষ্টা করা এবং সেই সমাজতান্ত্রিক রাষ্ট্র গঠনের মাধ্যমে কি করা, পুরো মানে কি বলবো, ব্যক্তি জীবনের নিয়ন্ত্রণ নিজেদের মধ্যে নিয়ে আসা,
নিজেদের কন্ট্রোলে নিয়ে আসা। ঠিক আছে, যেরকম আমরা উদাহরণ হিসেবে কার কথা বলতে পারি, এই যে উত্তর কোরিয়ার কিম জং উনের কথা বলতে পারি। এছাড়া জোসেফ স্ট্যালিনের ওই যে সোভিয়েত ইউনিয়নের কথা বলতে পারি। এছাড়া চীনের মাও জেদং এর কথা বলতে পারি। ঠিক আছে, ক্লিয়ার? খুব সহজ জিনিসটা। আশা করছি এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে। কোনো কোশ্চেন থাকলে নিশ্চয়ই আমাকে করো। এই পর্যন্ত যারা কোনো জিনিস বুঝতে পারোনি আমাকে কমেন্ট করে জানিও। ওকে, আর একটা কথা বলে রাখি, প্রেজেন্ট নেওয়া যাক নাকি? যারা এখনো পর্যন্ত লাইক করোনি লাইক করে দিও, আর বন্ধুদের কাছে শেয়ার করনি ওটাও করে দিও। ঠিক আছে, আর যদি সাবস্ক্রাইব না করে থাকো, অর্থাৎ আমাদের পরিবারে যুক্ত না হয়ে থাকো, সেটাও হয়ে যেও। ঠিক আছে, তো চলো নেক্সট পার্টে আমরা যেতে পারি। এই যে এতক্ষণ ধরে যে সর্বনিয়ন্ত্রণবাদের কথা বললাম, এই সর্বনিয়ন্ত্রণবাদের কিছু দোষ গুণ দেখবো আমরা। আগের দিন বলেছিলাম যে কোনো জিনিসের দোষও থাকে, গুণও থাকে, সেটা ভালো জিনিসও হতে পারে, খারাপ জিনিসও হতে পারে। কোনো জিনিস পার্টিকুলারলি খুব ভালো হয় না, কোনো জিনিস পার্টিকুলারলি খুব খারাপ হয় না। দেখা গেল কোনো একটা জিনিস 70% ভালো, 30% খারাপ, আবার কোনো একটা জিনিস 30% ভালো, 70% খারাপ, এরকম হতে পারে। কিন্তু এমন নয় যে 100% ভালো বা 100% খারাপ, তাই না? আমরা আগেও এটা নিয়ে বলেছি। যাই হোক, প্রথমে আমরা দেখব গুণ। ঠিক আছে, প্রথম কি বলছে? শাসন ব্যবস্থায় দক্ষতা বৃদ্ধি। দেখো, শাসন ব্যবস্থায় দক্ষতা বৃদ্ধি বলতে এই যে পার্টিকুলার সর্বনিয়ন্ত্রণবাদী শাসন ব্যবস্থায় যে শাসক থাকছে, সে কি করে? দক্ষ ব্যক্তিদের ধরে এনে তার সঙ্গে কাজে লাগায়। ঠিক আছে, এবং সে তাদেরকেও নিয়ন্ত্রণ করে, এবং সে বোঝে কাদেরকে নিতে হবে। তার মতাদর্শ অনুযায়ী বিভিন্ন ব্যক্তিদেরকে চুজ করে, দক্ষ ব্যক্তিদের। ফলে কি হয়? এই শাসন ব্যবস্থাটা খুব ভালো মতো চলে, তাই না? তাকে বিভিন্ন বিষয় লক্ষ্য রাখতে হয়, মানে তাকে এটা লক্ষ্য রাখতে হয় যে এদের মধ্যে বিভাজন ঘটছে কিনা, তাকে এটা লক্ষ্য রাখতে হয় যে বাইরে থেকে কোনো আক্রমণ আসছে কিনা, এটা লক্ষ্য রাখতে হয় কোনো বিপ্লব গড়ে উঠছে কিনা বিভিন্ন দিকে। ফলে তার একরকম এক্সপার্ট হয়ে যায়, তাই না? যাই হোক, নেক্সট কি বলছে? স্পষ্ট দিক নির্দেশন প্রদান, তাই না? দেখো, একরকম ওই যে সর্বনিয়ন্ত্রণবাদী যে শাসক হয়, সে একটা পার্টিকুলার মতাদর্শের মানে অনুসারী, তাই না? সে যে যখন একটা পার্টিকুলার মতাদর্শের অনুসারী হবে, তার বেশ কিছু নিয়ম কানুন থাকবে, তার বেশ কিছু চিন্তা ভাবনা থাকবে, সেই চিন্তা ভাবনা অনুযায়ী জনগণকে চলতে হবে। যখন এইরকম হবে, তখন জনগণ জানে তার কোন পথে যেতে হবে। ঠিক আছে, সে নিজের মতো তো ভাবতে পারছে না, তাকে ওই পথেই যেতে হবে। সে স্বাধীনভাবে বিজনেস করবে এটাও ভাবতে পারে না। ঠিক আছে, যাই হোক, নেক্সট সামাজিক সংহতি রক্ষা বলছে। এই সর্বনিয়ন্ত্রণবাদী শাসন ব্যবস্থায় সামাজিক সংহতি মানে বজায় থাকে, কোনো লড়াই থাকে না। কেন? যারা লড়াই করার মতো অর্থাৎ বিরোধিতা করার মতো রয়েছে, তাদেরকে তো আগেই চেপে দেওয়া হচ্ছে, তাদেরকে শেষ করে দেওয়া হচ্ছে, তাই না? নেক্সট, জাতীয় সুরক্ষা ও প্রতিরক্ষার উপর গুরুত্ব। এটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে এই যে সর্বনিয়ন্ত্রণবাদী যে সরকার হয়, তারা কি করে? এই প্রতিরক্ষা সুরক্ষা অর্থাৎ জাতীয় ওই বর্ডারে আর্মি, তারপরে অস্ত্রশস্ত্রের ওপরে প্রচুর খরচ করে, প্রচুর নিয়োগ করে। যেরকম ওই কিম জং উন, ওর কাছে পারমাণবিক বোমা রয়েছে, এই জন্যে মানুষ মানে বিভিন্ন রাষ্ট্র মানে ওকে একটু হলেও মানে আন্ডার এস্টিমেট করে না। ঠিক আছে, যেরকম একবার ট্রাম্পের সঙ্গে ওর যখন একটা মিটিং বসে, তখন ট্রাম্প বলে তোমার ওই পারমাণবিক বোমা কেন্দ্র পুরো বন্ধ করে দিতে হবে, কিন্তু ও করেনি। ঠিক আছে, ও করতে চায়নি, শুধুমাত্র ওর কাছে ওটা রয়েছে বলেই বিভিন্ন দেশ ওর সঙ্গে ঠিকঠাকভাবে রয়েছে, নাহলে ওই রকম দেশেরকে রাখতোই না একরকম। ঠিক আছে, এই কিম জং উনের মতো, যে উত্তর কোরিয়ার কথা বলছি। তো তারা এই যে বিষয়গুলো, যে সুরক্ষার ক্ষেত্রে বা প্রতিরক্ষার ক্ষেত্রে, আর্মি গঠনের ক্ষেত্রে, অস্ত্রশস্ত্রের দিকে প্রচুর খরচ করে, প্রচুর বিনিয়োগ করে, অন্যান্য বিষয়ের থেকেও বেশি। ঠিক আছে, তারপরে দ্রুত আধুনিকরণ সম্ভব। দেখো, এই যে সর্বনিয়ন্ত্রণবাদী সরকারের ক্ষেত্রে কোনো বিরোধী দল থাকছে না, ইভেন কোনো জনগণ তারা কোনো মতামত প্রকাশ করতে পারছে না, সে কিছু বলতে পারছে না, তার কোনো বিরোধিতা নেই, সে যেটা সে ভাববে সেটাই, তাই না? সরকার যেটা ভাববে সেটাই। যখন এরকম একটা ব্যাপার থাকবে, সে কি করতে পারবে? বিভিন্ন আধুনিক যে কাঠামো, নতুন নতুন কাঠামো তৈরি করতে চাইছে, নতুন শিল্প তৈরি করতে চাইছে, নতুন ধরনের রাস্তা তৈরি করতে চাইছে, যা খুশি সেটা করতে পারবে, তাই না? এছাড়া কি আসছে? অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে সুবিধা। দেখো, এই যে শাসক শ্রেণী যে অর্থনৈতিক ব্যাপারগুলো
ব্যক্তি মালিকানা এইসব বিষয় তো জনগণকে দেয়নি, তাই না? অর্থনৈতিক বিষয়গুলো নিজের হাতে যেহেতু রেখেছে, সে কি যখন খুশি যেইভাবে খুশি সেই অর্থকে অনেক বাড়িয়ে তুলতে পারে, তাই না? সে ইনভেস্ট করতে পারে, সে কি করতে পারে, দেশের শিল্প, নতুন নতুন শিল্প গড়ে তুলতে পারে, তাই না, কোনো বাধা ছাড়াই। এবার গুণ তো আমরা দেখলাম, এবার আমরা কিছু ত্রুটি দেখি বা দোষ দেখি বা অসুবিধা দেখি, যেরকম নিয়ন্ত্রিত ব্যক্তি স্বাধীনতা। মানে জনগণের কোনো রকম স্বাধীনতা থাকে না, তাদের জীবনের কোনো প্রাইভেসি থাকে না, তাদের জীবনের কোনো অধিকার থাকে না, কোনো স্বাধীনতা থাকে না। তারা পুরোপুরি রাষ্ট্রের হাতের পুতুল হয়ে যায়। যদি রাষ্ট্রের কথা না শোনে, তাহলে তাদের জীবন থেকে হাত ধুয়ে দিতে হবে অথবা জেলের মধ্যে ঘানি পিষতে হবে, এরকম একটা ব্যাপার। রাজনৈতিক বহুত্ববাদের অনুপস্থিতি, ওই যে শুধুমাত্র একটা মতাদর্শ থাকে, তাই না, সেখানে অন্যান্য মতাদর্শের যে দল, তাদেরকে শেষ করে দেওয়া হয়, তারপরে বিরোধী যে রয়েছে সরকারে, তাকে শেষ করে দেওয়া হয়, ঠিক আছে। মানবাধিকার লঙ্ঘন, মানুষের অধিকারই নেই, তাই না? একটা মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান, তারপরে তাদের যে তার বিকাশ লাভের জন্য যে অধিকারগুলো প্রয়োজন, সেই অধিকারগুলো নেই। তবেই তো এটা সর্বনিয়ন্ত্রণবাদ হচ্ছে, তাই না? তো একরকম আমরা বলতে পারি মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। গণমাধ্যমের উপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ, অর্থাৎ এই যে গণমাধ্যমের উপরে রাষ্ট্র নিয়ন্ত্রণ করছে, মিডিয়ার উপরে নিয়ন্ত্রণ করছে, তাই না? সে তার ভালো দিকগুলো দেখাচ্ছে আর খারাপ দিকগুলোকে ঢেকে দিচ্ছে। একমাত্র মানে আমরা বলতে পারি গণতন্ত্রের একটা পিলার বলতে পারি আমরা এই মিডিয়াকে, তাই না? কিন্তু এই সর্বনিয়ন্ত্রণবাদীতে কি হয়, জনগণের কাছে কোনো খোঁজ খবরই যাবে না, জনগণ শুধু ভালো ভালো জিনিস দেখবে। যেরকম চীনে শুধুমাত্র একটাই মিডিয়া চ্যানেল রয়েছে, যার মাধ্যমে শুধু ভালো ভালো প্রচার করে, এই নিয়েই এই নিয়েই শাসক আমাদের সেরা, আমাদের জন্য হেব্বি কাজ করছে, তাই না? সামাজিক বিভাজন এবং বিচ্ছিন্নতা, অর্থাৎ সমাজের মধ্যে বিভাজন ঘটায়, বিভিন্ন ধর্মের মধ্যে, বিভিন্ন জাতির মধ্যে, বিভিন্ন কাস্টের মধ্যে, বিভিন্ন মানুষের মধ্যে, ঠিক আছে, শুধু বিভাজন ঘটাবে। এটা হচ্ছে এই সর্বনিয়ন্ত্রণবাদী যে শাসক, তাদের একটা বৈশিষ্ট্য আমরা বলতে পারি। এছাড়া রক্ষণশীল জাতীয়তাবাদীর সমর্থন, অর্থাৎ রক্ষণশীল বা বলতে পারো উগ্র জাতীয়তাবাদীর সমর্থন করে, মানে আমার জাতি শ্রেষ্ঠ, অর্থাৎ সেই যে শাসক যেই মতাদর্শের অনুসারী, সেই মতাদর্শটা শ্রেষ্ঠ, এবং এটাও জনগণকে বোঝায়। এবং ওখানেই অন্য যে সংখ্যালঘুরা রয়েছে, তাদের মতাদর্শ, তাদের জাতি যে খারাপ, সেটা বিশ্বাস করতে বাধ্য করে, যেরকম হিটলার করেছিল, তাই না? যাই হোক, আমরা নেক্সট চলে যাই, কিসে যাব এবার? এবার আমরা এই যে কর্তৃত্ববাদ এবং সর্বনিয়ন্ত্রণবাদের মধ্যে একটা পার্থক্য দেখব। এটা হলে আমাদের আজকের ক্লাস কমপ্লিট হবে, তাই না? দেখো, কর্তৃত্ববাদ ও সর্বনিয়ন্ত্রণবাদ একরকম দেখতে একই রকম হলেও বা অনেকটা একই রকম হলেও এর মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে, যেগুলি হলো কি, বলো একটা, তুমি বলো, বাকিগুলো আমি বলছি। বলবে না? আমারই বলতে হবে। কেউ কেউ হয়তো বলবো, ও দাদা তুমিই বলো না, আমি কেন বলবো, আমরা তো এখনো পড়িনি, আমরা পড়বো তো এই ক্লাস করার পরে, তাই না? তো আমি বলে দিচ্ছি। দেখো, কর্তৃত্ববাদীর যে ধারণা রয়েছে, এখানে একটার বেশি মতাদর্শ থাকতে পারে। আমরা কি বলেছিলাম, তারা অনেকগুলো মতাদর্শ অনেক সময় থাকে, ঠিক আছে, ওই যে গণতন্ত্র ব্যবস্থাটা দেখানোর জন্য থাকে, তাই না? কিন্তু যখনই ক্ষমতায় চলে আসে, তখন কর্তৃত্ব ফলায়। আর এই সর্বনিয়ন্ত্রণবাদীতে কোনো রকম অন্য কোনো মতাদর্শ থাকতে দেয়ই না, ঠিক আছে। এখানে থাকলেও থাকতে পারে, ওই ছোট মতো রয়েছে, ঠিক আছে, এক কোনায় পড়ে রয়েছে, ঠিক আছে, যে সংখ্যা গরিষ্ঠতার মাধ্যমে জিতে গেছে, সেই কর্তৃত্ব ফলাচ্ছে, তাই না? এছাড়া কি, এই যে কর্তৃত্ববাদী ধারণার ক্ষেত্রে রাষ্ট্র সমাজের বিভিন্ন অংশে নিয়ন্ত্রণ করে, রাজনৈতিক ক্ষেত্রে নিয়ন্ত্রণ করছে, অর্থনৈতিক ক্ষেত্রে করছে, আর সমাজের কিছু বেছে বেছে কিছু ক্ষেত্রে নিয়ন্ত্রণ করছে। কিন্তু এই সর্বনিয়ন্ত্রণবাদে সমাজের সমস্ত স্তরে কি করবে, নিয়ন্ত্রণ করবে, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, ঠিক আছে, মানুষের ব্যক্তি জীবনে পর্যন্ত। কিন্তু এই কর্তৃত্ববাদে কিন্তু ব্যক্তি জীবনের মধ্যে কোনো ইন্টারফেয়ার করে না, ঠিক আছে, একবারে যে সে কি খাবে, কি পড়বে, কি সিনেমা দেখবে, এটসেট্রা এটসেট্রা। ইভেন কর্তৃত্ববাদে এই যে ব্যক্তির চিন্তা ভাবনার উপরে কোনো কন্ট্রোল আনা হয় না, বা আনার চেষ্টা করা হয় না, সে কি দেখবে, সে প্রতিদিন কি কনজিউম করবে, তাই না, এই সমস্ত কিছুর ওপরে নিয়ন্ত্রণ আনা হয় না। কিন্তু সর্বনিয়ন্ত্রণবাদে সেগুলো করা হয়। সে কি পড়বে, কি সিনেমা দেখবে, সেটা আমি ঠিক করে দেব। সে শুধু আমি শাসক, আমার ভালো ভালো কাজগুলো দেখবে, ঠিক আছে, অন্য কারো কাজ দেখবে না।
ও সিনেমা দেখে ভালো ফিল করবে, এটা আমার পছন্দ নয়। ঠিক আছে, তো দেখবে না। ক্লিয়ার? এছাড়া আরও একাধিক পার্থক্য করা যেতে পারে, যাই হোক আমরা সেটা না করি। উম, বাকিটা দেখে নিও, যা বোঝার বোঝানো হয়ে গেছে। আশা করছি মানে তোমরা বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। যদি কোনো কোশ্চেন থাকে জিজ্ঞাসা করো, খুব একটা বড় বিষয় নয়, ছোট্ট বিষয়, তাই না? আগের দিন যে যদি ওটা ক্লিয়ার হয় তোমাদের, তাহলে এটাও ক্লিয়ার হবে। ঠিক আছে, যাই হোক। আচ্ছা, তোমার কি মনে হয় সর্বাত্মকবাদ বিষয়টা কি খুব ভালো জিনিস? তোমার কেমন মনে হচ্ছে কমেন্ট করে জানাও। ঠিক আছে, ওকে, আজ এই পর্যন্তই। আর হ্যাঁ, বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না। ওকে।